চলো আজকে একটু বর্তমানে আমাদের ইন্ডিয়া এবং আমাদের পশ্চিমবাংলায় যেসব শিক্ষিত কি বলবো, যারা পড়াশোনা করছে এবং কি যারা একটা গভর্নমেন্ট চাকরি পাওয়ার আশায় পড়াশোনা করছেন তাদের বিষয়ে এবং তার সঙ্গে আমার সঙ্গে কি হয়েছে কি না হয়েছে একটু আলোচনা করব। চলো, বিষয়টা হচ্ছে, সত্যি কথা বলতে পড়াশোনা এমন একটা জিনিস, যারা পড়াশোনাকে ভালোবাসে না তারা খুব মন দিয়ে পড়াশোনা করে। হ্যাঁ, বাস্তবিক কথা। কেউ কেউ 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা এমনও পড়াশোনা করে, 10 ঘন্টা। কিসের জন্য? একটা গভর্নমেন্ট জবের জন্য। কী বললাম, বুঝে গেল? দেখো, স্কুল লাইফ একটা আলাদা বিষয়, কলেজ লাইফ একটা আলাদা জিনিস। আর যারা যখন কলেজ লাইফ পার করার পরে যখন চাকরি বাকরির জন্য খাটে, তখন একটা আলাদা লাইফ। সত্যি কথা, যখন আমরা স্কুল লেভেলে ছিলাম না, তখন আমরা কি বলবো, ক্লাসের ভেতরে মানে বেশি নম্বর পাওয়ার জন্য আমরা কত লড়াই করি, যে আমি আমার এই বন্ধুর থেকে একটু বেশি নম্বর পেতে চাই, আমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেতে চাই, আমি মাধ্যমিকে ফার্স্ট হতে চাই। কী বললাম, বুঝে গেল? কারণ যাতে আমার আব্বা খুশি হয়, আমার মা খুশি হয়, আমার ফ্যামিলি খুশি হয়, আমার আত্মীয় স্বজন সবাই খুশি হয়। সেই কারণে কিন্তু আমরা খুব মন দিয়ে পড়াশোনা করি স্কুল লাইফে। আর ওই স্কুল লাইফে এটা আমাদের মাথায় কখনো আসে না যে আমরা পড়াশোনা করার পর আমাদের লাইফটা কি হবে, আমরা গভর্নমেন্ট জব আদৌ পাবো কি পাবো না। আমাদের মাথায় একটাই থাকে যে না, আমরা পড়াশোনা করছি তো চাকরি হবেই, ঠিক আছে। তারপরে যখন আমরা মাধ্যমিক পাস করি, মাধ্যমিক পাস করার পর তখন আমাদের টার্গেট থাকে শুধু এইচএস। তারপরে যখন এইচএস পাস করি, এইচএস পাস করার পরে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা অনার্স নেব, ঠিক আছে। অনার্স নিয়ে কোনো একটা বিষয়ের প্রতি ডিগ্রি অর্জন করার পরে তারপরে আমরা মাস্টারের জন্য বিভিন্ন লাইনে চাকরি যেগুলো থাকে সেগুলোর জন্য খাটবো। আমার সঙ্গেও ঠিক এরকম হয়েছে। শুধু আমার সঙ্গে নাই, এটা প্রত্যেক বন্ধুর সঙ্গেই হয়েছে, প্রত্যেক ভাইয়ের সঙ্গে হয়েছে। তারপরে যখন আমরা কলেজ লাইফ শেষ করলাম, কলেজ লাইফ শেষ করার পর তারপরে কি আমাদের মেন টার্গেট, এবার তো আমরা চলে এসেছি আসল জায়গায়। মানে কি, যখন আমরা স্কুলে থাকি বা কলেজে থাকি, তখন একটা বিষয় কি, বাড়ি থেকে সাপোর্ট করে, তোমার বাবা তোমার পাশে থাকবে, যে না বাবা তুমি পড়াশোনা করো, অসুবিধা নেই। কিন্তু বাবারা, ফ্যামিলি, আব্বা মা তোমার সঙ্গে যতক্ষণ না তুমি চাকরি বাকরি না পাচ্ছ ততক্ষণ ওরা থাকবে। কিন্তু তারপরেও এমন একটা সময় আসে, এমন একটা এজ চলে আসে, সেই এজে তোমাকে নিজেই খারাপ লাগবে যে আব্বা মাকে পাশে নেওয়ার। কী বললাম, বুঝে গেল? কিন্তু কিছু করার নেই, বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা পুরো এমনই হয়ে গেছে। আজকে আমরা একটা ডিগ্রি অর্জন করতে গেলে, যেটা গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করতে গেলে মিনিমাম 21 বছর লাগে। কী বললাম, বুঝে গেল? 21-22 বছরের মধ্যে তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে নিলে, তারপরে কি তুমি মিনিমাম 2 বছর, একটা ছেলে যদি ভালোভাবে, যদি কেউ 1 থেকে 2 বছর পড়াশোনা করে, সে যে কোনো গভর্নমেন্ট জব পাওয়ার একটা তার ভিতরে কোয়ালিটি চলে আসে। কিন্তু বিষয়টা হচ্ছে, আজকে এমন কোনো ছেলে নেই যারা সত্যিকারের পড়াশোনা করছে তাদের ভিতরে কোয়ালিটি নেই। তাদের ভিতরে কোয়ালিটি আছে পড়াশোনা চাকরি পাওয়ার। কিন্তু বর্তমানে সিস্টেম ব্যবস্থা এমন করে ফেলেছে, সেই ছেলেটা 2 বছর থেকে 5 বছর, 6 বছর, 7 বছর ধরে পড়াশোনা করেই যাচ্ছে, করার পরে তাকে একটা চাকরি মিলছে না। কেন মিলছে না? এটা হচ্ছে সিস্টেমের গাফিলতি। আজকে আমাদের পশ্চিমবাংলার কথা ভাবো, পুরো অল ওভার ইন্ডিয়ার কথা ভাবো। যদি একটা ভ্যাকেন্সি থাকে, সাপোজ আমি একটা ভ্যাকেন্সির কথাই বলছি, যদি বার হয়, সেটা যদি 2025-এ বার হয়, তার ভ্যাকেন্সির পরীক্ষা হবে 2026-এ। যদি 2026-এ পরীক্ষা হয়, তার ভেতরে বিভিন্ন রকমের কেস কামারি, জালিয়াতি, দুর্নীতি করতে করতে সেটা চলে যাবে 2027। এরকম করতে করতে একটা পরীক্ষা নিয়োগ হতে মিনিমাম 5 থেকে 7 বছর লেগে যায়। নিয়োগের পরেও তোমার চাকরি সেটা হবে কি না তাতে সংশয় আছে। কী বললাম, বুঝে গেল? এইবার মেন পয়েন্ট হচ্ছে, দেখো, একটা ছেলে ক্ষেত্রে 27-28 বছর, ঠিক আছে, সে পড়াশোনা করলো, পড়াশোনা করার পরে সে চাকরি বাকরির জন্য ওয়েট করলো, ঠিক আছে। আর ছেলেকে 27-28, আমি খুব জোর ম্যাক্সিমাম ধরলাম 30 বছর, তারপরেও যদি সেই ছেলে চাকরি না পায়, তাহলে ভাবো তার অবস্থাটা কি হবে। এটা আমাদের প্রত্যেক শিক্ষিত সমাজকে ভাবা দরকার। কী বললাম, বুঝে গেল? আমি শুধু এইটা বোঝানোর চেষ্টা করছি, আমিও পড়াশোনা করার প্রতি আমার খুব ভালো একটা ইচ্ছা ছিল যে আমি গভর্নমেন্ট জব করব,
কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল, আমাকে চলে আসতে হয়েছিল সৌদি আরবে। এখন আমি বর্তমানে সৌদি আরবে আছি, এবং আমার যে ভেতরে যেটা হচ্ছে সেটা আমি বলতে যাচ্ছি যাতে আরেকজনের সঙ্গে না হয়। কারণ কি দেখো, সব কিছু একটা টাইমিং থাকে। তুমি চাকরি বাকরি করবা, একটা টাইমিং থাকে, পড়াশোনার একটা টাইমিং থাকে। তুমি যখন ক্লাস 12 ক্লাসে পড়ো, যখন মাধ্যমিকে পড়ো, তখন একটা তোমার পড়াশোনার গতি ছিল আলাদা। গ্র্যাজুয়েশনে তখন একটা গতি ছিল আলাদা। যখন তুমি চাকরির জন্য পড়াশোনা করছো তখন 1-2 বছর গতি থাকবে তোমার একরকম, কিন্তু যখনই তোমার 4 বছর 5 বছর হয়ে যাবে, তোমার বয়স যখন 30-এর কাছাকাছি চলে যাবে, তখন গতি আর এক রকম নেমে আসবে। কী বললাম বুঝে গেল? যে গতিটা কমে আসবে, তখন তোমার মাথায় একটাই চিন্তা ভাবনা হবে যে কী করেই হোক আমি টাকা ইনকাম করব, কী করে আমি ফ্যামিলিকে হেল্প করব। কী বললাম বুঝে গেল? কিন্তু বর্তমানে আমাদের ছাত্রদের একটাই সমস্যা, আমরা 30 বছর যখন হয়ে যায় না, তখন আমাদের মাথায় আর কোনো কাজ করে না, না কোনো গভর্নমেন্ট জব আমরা পেতে পারি, যেটা সরকারের জন্য, সরকারের গাফিলতির জন্য আমরা পিছিয়ে যাচ্ছি, গভর্নমেন্ট জবকে আমরা মিলছি না। যদিও বা ভাই একটা পরীক্ষা হয়, ওর পরীক্ষার ভেতরে তো আর একজন পরীক্ষা দেয় না। যদি একটা ভ্যাকেন্সি থাকে, মিনিমাম 10 থেকে 12 লোক ছেলেপিলে অ্যাপ্লাই করে। 10 থেকে 12 লোক ছেলেপিলে অ্যাপ্লাইয়ের মধ্যে কজন নেবে? 5,000 ছেলেপিলে নেবে। আর বাকি 5,000 মাইনাস করে কতজন পড়ে আছে ভাবো। আর তাদের বয়সটা, কিছু কিছু ছেলেপেলের বয়স 31, 32, 33 এরকম হয়ে গেছে। তারা কি করছে? আমাদের যে কোনো পশ্চিমবাংলায় যে কোনো 10,000, 12,000, 15,000-এ লাস্টে কিছু না পেরে যে কোনো একটা চাকরি জয়েন করে নিচ্ছে। কী বললাম বুঝে গেল? কোম্পানিতে। তা আজকে আমি এটাই বলতে যাচ্ছি যে দেখো, সব থেকে বেশি প্রবলেম হচ্ছে যারা জেনারেল লাইনে পড়াশোনা করছে। যদি তার 30 বছর পার হয়ে যায়, তারপরেও যদি চাকরি না পায় না, তাকে কাজ করা বহুত কষ্ট, একটা কাজ পাওয়া বহুত কষ্ট। কী বললাম বুঝে গেল? খুদ আমি ট্রাই করেছিলাম কোম্পানিতে, আমি খুদ মানে কি বলবো, ইন্টারভিউ দিয়েছিলাম। 10 থেকে 10-এর উপরে কোনো কোম্পানি তোমাকে ফ্রেশার হিসেবে নেবেই না, তুমি যতই গ্র্যাজুয়েশন করো না কেন, তোমার কাছে যতই ডিগ্রি থাকুক না কেন। কোম্পানি চাইবে তোমাকে 10,000 টাকা দিয়ে তোমার কাছ থেকে 2 লাখ টাকা ইনকাম করে নেওয়ার। কী বললাম বুঝে গেল? সেই কারণে আমার বলার উদ্দেশ্য এটাই, বর্তমানে শুধু যে তুমি চাকরির পিছনেই থাকবা, শুধু তুমি পড়াশোনা করে এটাই টেন্ডেন্সি যদি রাখো যে আমার গভর্নমেন্ট জব পেতেই হবে, এটা বহুত বড় একটা ভুল। কারণ এটা হচ্ছে চিরন্তন সত্য যে ভ্যাকান্সি যদি 10,000 থাকে, 10 লাখের মধ্যে 10,000-ই লোক পাবে। কী বললাম বুঝে গেল? আর বর্তমানে এমনই পরিস্থিতি, আমি এটা বলছি না যে তার মানে পড়াশোনা ছেড়ে দাও, পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা আমি বলছি না। বর্তমানে সিচুয়েশন অনুযায়ী যদি তোমরা সঠিক ডিসিশান সঠিক সময় না নিতে পারো না, বহুত বড় ক্ষতি হয়ে যাবে। যখন তোমার বয়স আলটিমেট ধরুন 35 বছর তোমার বয়স হয়ে গেছে, তখন তুমি কোন কোম্পানিতে জয়েন করবা বলো? তখন তুমি কী ব্যবসা শুরু করবে সেই সময় বলো? আর ব্যবসা করতে গেলে তুমি এই নাই যে তুমি 2 টাকা নিয়ে ব্যবসা শুরু করলে। ব্যবসা করতে গেলেও পুঁজি লাগে, সেই পুঁজি তোমাকে কে দেবে? যদি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঠিক না থাকে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি তোমার ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি সঠিক ভালো না থাকে, তুমি কার কাছে টাকা নেবা? তুমি সুদ করে টাকা নেবা ব্যাংক থেকে? ওই অর্ধেক টাকা তোমার লোন শোধ করতে করতে টাকা চলে যাবে, তুমি কী ব্যবসা করবা? তখন আস্তে আস্তে যখন 40 বছর বয়স হয়ে যাবে, তুমি বিয়ে করবা, তোমার বাচ্চা কাচ্চা থাকবে, তখন লাইফের একটা অন্যরকম মোড় ঘুরে যাবে। কী বললাম বুঝে গেল? এই কারণে আমার বলার উদ্দেশ্য এটাই, দেখো আজকে সত্যি কথা বলতে আমার গভর্নমেন্ট জব পাওয়ার এবং কি গভর্নমেন্ট জব করার একটা খুব ভালো আমার ইচ্ছা ছিল। ঠিক আছে, আমি বিএসসি গ্র্যাজুয়েট, কিন্তু তারপরেও আমি সিটেট পাস করেছি 2023-এ। তা সত্ত্বেও আমি 2024-এর ডিসেম্বরে আমি সৌদি আরবে চলে এসেছি। L&T কোম্পানিতে বর্তমানে আমি জব করছি। আলহামদুলিল্লাহ আমি এখানে বহুত খুশি আছি। কী বললাম বুঝে গেল? এখানে 2-4 বছর আমি কেটে যাব ইনশাল্লাহ, বাড়ি গিয়ে একটা ব্যবসা ধরে নেবো, ব্যাস। কিন্তু যারা ভাবছে যে এখনও যে আমি গভর্নমেন্ট জব আমাকে দেবে সরকার, এটা কিন্তু ভুল ধারণা। কী বললাম বুঝে গেল? এখন বর্তমানে এমন পরিস্থিতি, তোমার বয়স পার হয়ে যাবে 35 বছর, 34 বছর, 40 বছর, 30 বছর পার হয়ে যাবে, তখন তুমি গভর্নমেন্ট জব পাওয়ার কোয়ালিটি থেকে আস্তে আস্তে নিচে নেমে আসবা। যারা নতুন ছেলেপেলে উঠছে তারা আসে ওটাকে মানে কি বলবো নিয়ে নেবে। কারণ কি, তাদের পড়াশোনার গতি একরকম থাকবে, তোমার পড়াশোনার গতি একরকম থাকবে। তোমার মাথায় তখন শুধু থাকবে সেটা কি, আমি কিভাবে ইনকাম করব। তো ভাবি ভাই, বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। আমার অনেক এরকম বন্ধুও আছে, কি বলবো, কি বন্ধু এবং কি আমার এরকম অনেক কাকাও আছে, দাদাও আছে, যাদের 40 কি বলো 36+, 38+, আমার কাছে ফোন করছে যে ভাই আমি বিদেশে যাবো, একটা লাইন করে দে। কারণ কি, ওখানে থেকে ইন্ডিয়াতে তোমার খুব জরুরি 15,000, এর বেশি মাইনে
কেউ দেবে না, ঠিক আছে। 15,000-এর মধ্যেই তোমার পার মাসে তোমার পার্সোনাল খরচা 10,000 হয়ে যায়, ফ্যামিলিতে তুমি 5,000 হয়ে যায়, ফ্যামিলিতে তুমি 10,000 টাকা দিয়ে খরচা কী করে মেকআপ করো বলো? কী বললাম বুঝে গেল? এই কারণে আমার বলার উদ্দেশ্য এটাই ভাই, পড়াশোনা করছো করো, নলেজ নেওয়া বহুত জরুরি, কিন্তু পড়াশোনার দ্বারাই যে তোমাকে গভর্নমেন্ট জবই পেতে হবে এই টেন্ডেন্সিটা ভাই ছেড়ে দাও, নয়তো কিন্তু বহুত বড় মুশকিল পড়ে যাও। যখন তোমার বয়স থাকবে না তখন বহুত বড় মুশকিল পড়ে যাও, সেই সময়টা দেখবা যে তোমার পাশে কেউ থাকবে না। কী বললাম বুঝে গেল? আজকে হয়তো আমি সৌদি আরবে আছি, একা আছি, আমার সঙ্গে ফ্যামিলি নেই, ফ্রেন্ডস নেই, কেউ নেই, কিন্তু একটা বিষয়, আমি 2-4 বছর থাকার পরে যখন মানে আমার কাছে একটা পুঁজি চলে আসবে না, তখন আলটিমেট সব ঠিক হয়ে যাবে। আর যদি আমার কাছে টাকা না থাকে না, আমি তখন যদি আমার চাকরি বাকরি যদি নাও হয়, সেই সময় আমি কি করব? কার কাছে হাত পাতবো যে আমি একটা ব্যবসা করবো, টাকা দাও? কেউ হেল্প করবে না ভাই। সরকারের আশা তো আমি ছেড়ে দিয়েছি ভাই, তোমরা তো বুঝতেই পারছো আমাদের পশ্চিমবাংলার হাল কি, ঠিক আছে, পুরো সারা অল ওভার ইন্ডিয়ার গভর্নমেন্ট জবের হাল কি বুঝতেই তো পারছো। এই কারণে আমি বলছি যে ভাই, টাইম থাকতে যে কোনো একটা ডিসিশন নিয়ে ফেলো যাতে তোমার লাইফে ভালো হয়। কারণ তুমি যদি মনে করো যে আমি এত সুন্দর পড়াশোনা করলাম, এত বছর ধরে পড়াশোনা করলাম, চাকরি না পেলে অমুক কী বলবে, অমুক কী বলবে, যে এই ছেলেটা পড়াশোনা করলো কীভাবে মানে এখন চাকরি পেলো না, এই ব্যবসা করছে, ওই ব্যবসা করছে। আরে ভাই, যখন তোমার কাছে ইনকাম সোর্স থাকবে, তোমার কাছে টাকা থাকবে, ঠিক আছে, তখন কে কী বললো ওসব তোমার মাইন্ডটাও তো আসবে না। কিন্তু যখন তোমার কাছে টাকা থাকবে না, ঠিক আছে, তখন যদি তুমি কোনো একটা ছেলে বলে যে এই ছেলে দেখো এখন বেকারত্বভাবে ঘুরে বেড়াচ্ছে, ওই কষ্টটা বহুত কষ্ট। এটা ভেবো না যে আমার বন্ধুরা চাকরি পেয়ে গেল, ঠিক আছে, আমি পাচ্ছি না কেন, আমি তো এত ভালো পড়াশোনা করছি। ভাই, চাকরি নসিব, আল্লাহ দিলে হবে, না দিলে না হবে, কিন্তু তুমি একটা সময় কাটিয়ে নিয়েছো, 30 বছর পর্যন্ত এনাফ চাকরির জন্য খাটা, তারপরে খাটা মানে পুরো বোকামি, বোকামি ছাড়া কিছুই না। কী বললাম বুঝে গেল? এইবার পিছনে সাপোর্ট থাকলে বিষয়টা আলাদা। তার মানে এই নয় যে তুমি 35 বছরের পরে চাকরি পেলে, 35 বছর 36 বছর তুমি বিয়ে শাদী করলে, এবার তুমি সংসার করবা কবে বলো? কী বললাম বুঝে গেল? সব কিছুর একটা টাইমিং থাকে, যে টাইমিং ঠিক না থাকে না তো সমস্যা আছে, বুঝে গেল? সেই জন্যই ভাই আমার বলার উদ্দেশ্য এটাই, গভর্নমেন্ট জব খুব ভালো, পেয়ে গেলে খুব ভালো টাইমিংয়ে, যদি টাইমিংয়ে না হয় তো লাইফ কিন্তু বরবাদ করে ছেড়ে দেবে গভর্নমেন্ট জব। কী বললাম বুঝে গেল? এমন এমন ভালো কোম্পানি আছে, তুমি যদি সেই কোম্পানিতে কাজ করো না, তোমাকে গভর্নমেন্ট জবের থেকে বেশি স্যালারি পাবা। কী বললাম বুঝে গেল? এইবার দেখো, সবারই মাইন্ড, সবারই দিমাগ তো এক নাই, যার চিন্তাভাবনা যেরকম, ঠিক আছে, সেরকমভাবে নেই। আমার এটা মনে হলো বলে আমি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কাছে, কারণ কি আমি এখন সৌদিতে আছি, অনেক বন্ধু আমার কাছে ফোন করছে, ভাই অবস্থা খুবই খারাপ, কি করব কি না করব। তো এটা হচ্ছে, আমি শুধু তাদের জন্য না, আমি সবার জন্য বলছি যে ভাই, যদি সময় থাকে যে কোনো একটা রাস্তা বেছে নাও, কারণ কি শুধু সরকারের উপর তাকিয়ে থাকলে না, নিজের ক্ষতি পায় আলটিমেট, আর কারো কিচ্ছু হবে না, লোকের কিচ্ছু হবে না, ওরা তো সারা জীবন বলেই যাবে যে ও এমক ও তমক। সেই জন্য কি নিজের জন্য লাইন বেছে নাও ভাই, এটা হচ্ছে বেস্ট হবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে ভাই শেয়ার করে দেবো, কি আর বলবো, ও সবাইকে শুনিয়ে দিও একটু।